আজকের টপিকগুলো হচ্ছে আমরা কমেন্টস সি প্রোগ্রামিং কিভাবে দিতে হয়, কমেন্টস কি সেটা দেখব, তারপর কিছু তার কিওয়ার্ডসগুলো দেখব, তারপর ভেরিয়েবল যে আমরা ইন্ট এ ফ্লোট বি এইসব নিচ্ছি সেগুলো কি বা কি নাম দেওয়া যায় বা কি নাম দেওয়া যায় না, নেমিং কনভেনশন বলে, সেটা দেখব। তারপর ভেরিয়েবলের স্কোপ, মানে সব ভেরিয়েবল সব জায়গায় অ্যাক্সেসেবল হয় না, তো কোথায় ডিক্লেয়ার করতে হবে, কোথায় সেটাকে আমি পাবো, এই ব্যাপারটা, এটাকে ভেরিয়েবল স্কোপ বলে, সেই জিনিসটা দেখবো। এবং ফাইনালি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারে, স্পেশাল টাইপ অফ ডেটা টাইপ, যেখানে মাল্টিপল ডেটা টাইপস অফ সেম টাইপ, একই রকমের ডেটাকে অনেকগুলো নিতে হলে হয়তো আমি 10টা স্টুডেন্টের মার্কস আমাকে সেভ করতে হবে, তাহলে কি আমি 10টা ইন্ট এ ইন্ট বি ইন্ট সি এরকম করে নেব, নাকি অন্য কোনো ব্যবস্থা আছে? সেই রকম সিচুয়েশনে অ্যারে কাজে লাগে, সেটা আমরা দেখব। এইটা আজকের এজেন্ডা। আরও স্ট্রাকচার ইউনিয়ন যেটা আজকে করার কথা ছিল সেটা ডে 7-এ চলে যাবে, কারণ এইগুলোতেই সময়টা চলে যাবে, আমি অনেক বড় করতে চাইছি না। ঠিক আছে, নেক্সট যাই। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কমেন্টস। কমেন্টসটা কি জিনিস? কমেন্টস বলতে যেটা কম্পাইলার ইগনোর করে, কম্পাইলার ওটাকে কম্পাইল করবে না, দ্যাট ইজ নট পার্ট অফ দ্য প্রোগ্রাম। আমার যে লজিক আছে, যে কাজ করছে সেইটার পার্ট নয়। কমেন্টস কী জন্য থাকে? কমেন্টস থাকে হচ্ছে যে আমি একটা অনেক বড় প্রোগ্রাম লিখলাম, তাতে কঠিন লজিক আছে, সাধারণ মানুষের ভাষায়, আমার নিজের ভাষায় আমি ওখানে লিখে রাখলাম যে এখানে কি কাজটা কি হচ্ছে, কোডের ভাষায়, তো প্রোগ্রাম থাকবে। এবার কিন্তু তার মানেটা কি সেইটা লিখে রাখলাম, কারণ অনেকদিন পর আমি ওই প্রোগ্রামটা যদি আবার দেখতে যাই তখন আমি বুঝতে পারবো, দেখলেই মনে পড়ে যাবে যে আচ্ছা এটাই ব্যাপারটা। বা হতে পারে আরেকটা, যে অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় প্রোগ্রাম থাকে, কয়েক হাজার লাইনের বা কয়েক লক্ষ লাইনের, সেইটা যে বানালো প্রোগ্রামটা ফাইনালি পরবর্তীকালে হয়তো 2 বছর পর সে অন্য কোম্পানিতে চলে গেল, এবার যে তখন ওইটাতে কোনো মডিফিকেশন আপগ্রেড করছে, সে তো বুঝতে পারবে না এত বড় কোডটা কোথায় কি হচ্ছে। সবসময় কোড পড়ে বুঝে ফেলাটা অনেক কঠিন, ফলে ও যদি ওখানে বুঝতে পারে কমেন্টসটা দেখে যে আচ্ছা এই কাজটা এখানে এটা হচ্ছে, তাহলে তার সুবিধা হবে। তো এই কমেন্টস ব্যাপারটা দু রকমের হয়। কীরকম দু রকম হয়? সেটা হচ্ছে যে এই যেখানে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে এই যে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যাই লিখে দেবো, সেই এই যে সবুজ কালার হয়ে যায় জেনারেলি, এইটা হচ্ছে এই পুরো লাইনটাকে কম্পাইলার ইগনোর করবে, আমি যা খুশি লিখতে পারি, এটা আমার বোঝার জন্য। আরেকটা হয় মাল্টি লাইন কলাম, যেখানে অনেকটা লিখতে চাইছি আমি, সেখানে একটা স্ল্যাশ স্টার, তারপরে গোটা কমেন্ট যত লাইন খুশি লিখে নিলাম, আবার স্ল্যাশ স্টার দিয়ে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব। তাহলে এই মাঝে যা লিখবো এটা কম্পাইলার দেখবে না, এটা নট পার্ট অফ দ্য প্রোগ্রাম, এটা জাস্ট আমার বোঝার জন্য। এবার এখানে এক্সাম্পলে যদি দেখি, এইটা একটা কোড, এই কোডটায় কি আছে, একটা ফাংশন আছে, এটা আগের দিনে দেখিয়েছি, এই কোডটাই আলোচনা করেছিলাম, যে এখানে ফাংশনের ডিক্লারেশন আছে যে অ্যাড বলে একটা ফাংশন আছে, যাতে দুটো ইন্টিজারকে ইনপুট নেয় এবং একটা ইন্টিজার রিটার্ন করে। এবার মেন প্রোগ্রাম থেকে এরমভাবে কল হচ্ছে সাম একটা ভেরিয়েবল, সেখানে আমি চাইছি দুটো সংখ্যার অ্যাড করা রেজাল্টটা ফেরত আনতে। তো সাম ইজ ইকুয়াল টু অ্যাড 4,7, তার মানে এটা কী করলো, এই ফাংশনটাকে কল করলো। তাহলে আমি এটাকে হয়তো লিখে রাখলাম, দুটো স্ল্যাশ দিয়েছি মানে কি, এটা সিঙ্গেল লাইন কমেন্ট, স্ল্যাশ দিয়ে ফাংশন কল। তো এটা সি প্রোগ্রামের পার্ট নয়, এটা জাস্ট মনে রাখলাম যে এখানে ফাংশন কলটা হলো, বা পরীক্ষায় আমি বোঝানোর জন্যে ক্লারিটি বাড়ে, এইসব বিভিন্ন কাজে সুবিধা হয়। তাহলে এখানে ফাংশন কলটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু অ্যাড 4,7। একই রকমভাবে এবার যখন আমি ফাংশনটা অ্যাকচুয়ালি যোগের ফাংশনটা লিখছি, অ্যাডটা কীভাবে কাজ করে, সেইখানে আমি উপরে কমেন্ট দিলাম যে এই যে স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে, ফাংশন ডেফিনেশন ফর অ্যাড, ইট উইল টেক টু ইন্টিজার অ্যান্ড রিটার্ন দ্য রেজাল্টিং সাম। এটা লিখে রাখলাম। এবার এটা অনেক কঠিন লজিক হতে পারে, ইন্টারেস্ট বার করতে হবে, কারো ইএমআই এর ইন্টারেস্ট, যেটা হয়তো আরও কঠিন চক্রবৃদ্ধি হারে হবে, নানা রকম কঠিন কঠিন ব্যাপার হতে পারে। সিজিপিএ বার করার ফর্মুলা হতে পারে, এসজিপিএ বার করার ফর্মুলা হতে পারে, কঠিন ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা কীভাবে কাজ করে, প্রোগ্রামে যা থাকলো থাকলো, কিন্তু কী ওটা কী কাজ করছে সেইটা আমরা এরমভাবে লিখে রাখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হয়। এইটাই ফাংশনের মানে কমেন্টসের পারপাস। এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে, এক্সাম্পল প্রোগ্রামে আমরা এরকম দেখব যে আমরা কমেন্টস লিখে রাখছি, বা বিভিন্ন জায়গায় পড়তে গেলেও, প্রোগ্রাম কোড দেখতে গেলে আমরা কমেন্টস দেখতে পাবো, বইয়ের মধ্যে দেওয়া থাকে, একটাই উদ্দেশ্য, যাতে আমরা কোডটাকে বুঝতে সুবিধা হয়, কমেন্টসের এটাই পারপাস। এইবারে চলে আসে আমি সেকেন্ড আইটেমটা, যেটা হচ্ছে কিওয়ার্ডস।
কিওয়ার্ডস সিতে যেটা স্ট্যান্ডার্ড ANSI NCC সেটাতে 32 নাম্বার অফ কিওয়ার্ডস আছে, 32টা কিওয়ার্ড। কিওয়ার্ড কথাটা মানে হচ্ছে যে এই যে কিওয়ার্ড এগুলো সিতে এই ওয়ার্ডটার কি মানে সেটা সিতে ডিফাইন করা আছে, কম্পাইলার জানে। এইগুলোকে আমরা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবো না। মানে কোনো একটা ছেলের নাম আমি স্কুল বা ছেলের নাম একটা হসপিটাল এটা যেমন দিতে পারি না, সেগুলোর একটা মানে আছে, স্কুল মানে স্কুল, হসপিটাল মানে হসপিটাল। সেই রকমই একটা আমরা একটা ভেরিয়েবল বা একটা ফাংশন এদের নামগুলো এই কিওয়ার্ডের নামগুলো দিতে পারবো না, কারণ এইগুলোর মানেটা কি সেটা অলরেডি সি এর কাছে বলা আছে। যেরকম আমরা এক্সাম্পল অনেকগুলো জেনে গেছি আমরা, যেমন ইন্ট, আমি যেগুলো অলরেডি আমরা জেনে গেছি সেগুলো আমি ব্লু কালার করে দিয়েছি। কি জেনে গেছি? ইন্ট জেনে গেছি। ইন্ট মানে আমরা, এটা অ্যাকচুয়ালি একটা ডেটা টাইপ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বোঝায়, পজিটিভ বা নেগেটিভ। তাহলে এইটা ইন্ট মানে একটা ফিক্সড সি এর কাছে, সুতরাং আমি আর অন্য কোনো পারপাসে ইন্ট বলে একটা ফাংশন বানাতে পারবো না, বা ইন্ট নামে একটা ইন্ট ইজিক্যাল টু 5 এরকম লিখতে পারবো না। ইন্ট বলে আর ভেরিয়েবল নেওয়া যাবে না। একই রকমভাবে ফ্লোট, ডাবল, সেই রকম আমরা এইগুলোও শিখেছি অলরেডি, ক্যার, ক্যারেক্টার। তারপর আমরা লুপগুলোতে দেখলাম, কি দেখলাম? এই যে ইফ, এলস, ডু, হোয়াইল, ফর, এইগুলো দেখেছি। এগুলো অন্য কোনো পারপাসে ইউজ করা যাবে না, এটা সি এর কাছে স্পেসিফিক মানে আছে। আমরা ব্রেক কন্টিনিউ দেখে নিয়েছি, সুতরাং সেটাও আমরা জানি। সুইচ কেস দেখেছি, সেটাও মানেটা এখানে দেখতে পাচ্ছি। গো টু আমরা স্টেটমেন্টের ইউজটা দেখেছি, একটা পার্টিকুলার জায়গায় চলে যায় কন্ট্রোলটা। রিটার্ন দেখেছি, প্রত্যেকটা ফাংশনের লাস্টে আমরা রিটার্ন করি ভ্যালুটা। রিটার্ন 0 হতে পারে মেনের যেমন থাকে, বা কোনো কিছু রিটার্ন নাও করতে পারে, ভয়েড ফাংশন যদি হয় নর্মালি রিটার্ন করে। সাইজ অফ দেখেছি, ক বাইট জায়গা নেয় সেটা বলে। যে ভয়েডটাও দেখেছি, হোয়াইল দেখেছি। তাহলে এইগুলো বেশিরভাগই ডেটা টাইপ এবং এগুলো কনস্ট্রাক্টের স্টেটমেন্ট। আর যে কটা পড়ে থাকলো সেইগুলো আমরা এখনো এনকাউন্টার করিনি, সেগুলো আমরা যেমন যেমন দেখবো, আমি ওইগুলো নিয়ে সময় নষ্ট করব না, কারণ সেগুলো আমরা যেমন যেমন পাবো কোড লিখতে গিয়ে, পরের আরও যে 3-4 দিনের ভিডিও বাকি আছে তার মধ্যে, তখন সেইগুলো আমরা বলবো। কারণ এরম করেই আমরা 32টা জেনে যাব, আমরা অলরেডি প্রায় গোটা 20 জেনে গেছি। যেমন এর বাইরেও আমি বলি, এই যে লং, শর্ট, সাইন, আনসাইন্ড, এই চারটে অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে আমরা জানি অলরেডি, কারণ এগুলো এক একটা ডেটা টাইপ। যেমন ইন্ট, ফ্লোট, ক্যার, ডাবল, এই চারটা আমরা অলরেডি দেখেছি। সেই রকমই লং হচ্ছে আরও বড়, ডাবলের থেকেও বড়, 8 বাইটের হয়, অনেক বড় সংখ্যার জন্য। আর এই শর্ট হচ্ছে আরও ইন্টের থেকে ছোট, ইন্ট যদি 4 বাইট হয়, শর্ট হয়ে যায় 2 বাইটসের। ছোট সংখ্যার জন্য আমরা শর্ট, তাহলে জায়গাটা নষ্ট হলো না। মানে 2, 5, 7 এইসব স্টোর করার জন্য আমি যদি ইন্টিজার নিই তো 4টে বাইট ফালতু নষ্ট হচ্ছে, আমার 2 বাইটেই কাজ চলবে, তাহলে শর্ট নিয়ে নিতে পারবো। আর এই সাইন্ড আর আনসাইন্ডটা হচ্ছে যে ইন্টিজারেরও যা ক্যাপাসিটি, যত সংখ্যা ধরবে, কারণ ইন্টিজার কি বলেছি, প্লাস প্লাস 5, -5 সব ইন্টিজার। কিন্তু এটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরো কাউন্ট করবো কোথাও কোনো একটা জিনিসকে, সেখানে তো আর -5 হবে না কাউন্ট, 1, 2, 3, 4 কাউন্ট তো পজিটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি শুধু ইন্ট না ইউজ করে আমার করা উচিত আনসাইন্ড ইন্ট, মানে ওটা 0 থেকে অনওয়ার্ড যাবে, নেগেটিভগুলো ধরবে না, তাহলে ক্যাপাসিটিটা ডবল হয়ে যাবে। ইন্টিজারের ক্যাপাসিটি যদি আমি যে কোনো ভেবে নিই, যে ধরে নাও এটা 1 বাইট কোনো একটা জিনিসের, তো 1 বাইট মানে হচ্ছে 8টা বিট, মানে ওর ক্যাপাসিটি হচ্ছে 2^8, মানে 256 খানা। তো 0 থেকে 255, এটা হচ্ছে আনসাইন্ড ভাবে যদি কিন্তু যদি সাইন ধরে নিই তাহলেই তো ওটা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেল, তখন কত হয়ে যাবে? -128 থেকে 0 হয়ে 127 অব্দি। তো সেই ক্ষেত্রে অর্ধেক হয়ে গেল, সেই জন্য আনসাইন আমার, যেখানে আমি জানি গ্যারেন্টি যে যেখানে আমার নেগেটিভ নাম্বার আসবে না, সেখানে আমি শুধু ইন্ট না ব্যবহার করে আমি আনসাইন্ড ইন্ট ব্যবহার করব। আর যেখানে আমার নেগেটিভ নাম্বার আসতে পারে সেখানে আইদার ইন্ট ব্যবহার করতে পারি বা সাইন্ড ইন্ট ব্যবহার করতে পারি। তো এই সব ব্যাপারগুলো আছে, সেই জন্য এই যে আরও লং, সাইন, শর্ট, আনসাইন্ড এগুলো ইউজ হয়ে যায়। তো এই করে আমরা বেশিরভাগ অ্যাকচুয়ালি দেখা যাবে গোটা 25 শিখে গেলাম। যে 2-4টে পড়ে আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব, পরের ভিডিওতে আমরা ঠিক পাবো, এনকাউন্টার করব। আর এই স্ট্রাকচার ইউনিয়ন এটা অ্যাকচুয়ালি এই ভিডিওতে আর রাখা গেল না, সময় ধরবে না। তো এইগুলো আমরা পরেরটাতে দুটো দেখবো, দুটো কনস্ট্রাক্ট, এগুলো একটা একটা ডেটা টাইপের মধ্যে মাল্টিপল ডেটা টাইপ দিয়ে এই জিনিসগুলো বানানো হয়। তো সেইটা আমরা দেখলে ওগুলো বুঝে যাব, সেটা দেখতে গিয়ে আমরা টাইপ ডেপটাও শিখে যাব ওর সাথে। এই দুটোর সাথেই আমরা ডে 7-এ টাইপ ডেপটাও শিখবো। তো আপাতত আমরা মোটামুটি মাথায় রাখবো যে এইখানে যে জিনিসগুলো আছে এইগুলোকে আলাদা করে আমরা ভেরিয়েবলের নাম বা ফাংশনের নামে ইউজ করতে পারবো না।
এবার চলে আসি যে ভেরিয়েবলস কোনগুলোকে বলে। তাহলে a C programming language, a variable is a named storage location in memory that holds a value that can change during the program execution. মানে একটা ভেরিয়েবল মানে যেগুলো হচ্ছে ওই ভেরিয়েবলটা আসলে হচ্ছে মেমোরির একটা লোকেশনকে রেফার করে। মানে এই যে ইন্ট a ইজ ইকুয়াল টু 5, এ কি করে, এ মেমোরিতে আমার একটা জায়গাকে পয়েন্ট করে রাখে যেখানে আমার 5টা আছে। এই 5টার জায়গায় আমি 6 রাখতে পারি। আবার এবং এটাও বলে যে ওই যে 5টা আছে সেটা আসলে কি, সেটা আসলে একটা ইন্টিজার, এইটা বলে। তো তাহলে 3টে পার্ট থাকছে একটা ভেরিয়েবলের। কি হচ্ছে, তার একটা নাম থাকবে যেটাকে আমরা অনেক সময় আইডেন্টিফায়ার বলি, মানে আমাদের যেরকম হয় একটা নাম থাকে, একটা ডেটা টাইপ থাকবে যে ও কি ধরনের জিনিস, বা আমাদের ক্ষেত্রে এটাকে আমরা অনেক সময় আমরা সারনেমের সাথে কম্পেয়ার করতে পারি যে কোন কোন মানে সে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এরকম সারনেম থেকে আমরা মোটামুটি যেরকম মানে বুঝতে পারি সে কোন গ্রুপে বিলং করে বা কোন ক্যাটাগরির মানুষ, এইসবগুলো। তো সেইটা মানে তার ফ্যামিলি নেমটা অ্যাকচুয়ালি সারনেম যেটা আমি বলি সেটা ফ্যামিলি নেম। মানে তারা একটা চ্যাটার্জি না ব্যানার্জি না মুখার্জি না মাহাতো, মানে যাই হোক সেটাই। আর ফাইনালি একটা ভ্যালু। তাহলে ওর নাম আর ডেটা টাইপটা কি বোঝায়, নামটা বোঝায় ওকে কি নামে আমি মনে রাখবো, ডাকবো রোজকার। আর ডেটা টাইপটা বোঝায় যে ওর মেমোরিতে কতটা জায়গা লাগবে। ইন্টিজার হলে 4 বাইট লাগবে, আমি 32 বিটসের বলছি। ক্যারেক্টার হলে 1 বাইট লাগবে, শর্ট হলে 2 বাইট লাগবে, ডাবল হলে 4 বাইট লাগবে, লং হলে 8 বাইট লাগবে। এই যে এই ফ্লোট হলে 4 বাইট, এই যে এই সরি ফ্লোটে হচ্ছে 8 বাইট লাগবে। তো ফ্লোট ডাবল সব 8 বাইটের। তো এই যে জায়গাটা লাগবে, এইটা এই ডেটা টাইপটার জন্য আমরা বুঝতে পারি, সাইজ অফ দিয়ে দেখা যায়। আর ভ্যালুটা হচ্ছে তার কত ভ্যালু, ইন্ট আই ইজ ইকুয়াল টু 5। তাহলে এই যে 5টা বা ইন্ট এজ ইজ ইকুয়াল টু 25, এই 25টা হচ্ছে ভ্যালু, এজটা হচ্ছে নাম আইডেন্টিফায়ার, আর ইন্টটা বলছে যে ডেটা টাইপ, মানে এই যে 25টা আসলে কি, সেটা আসলে ইন্টিজার। এবার পরেরটাতে যদি দেখি ফ্লোট স্যালারি ইজ 45,000.50, এই 45,000.50 এইটা হচ্ছে ভ্যালু, আর স্যালারিটা হচ্ছে নাম, ভেরিয়েবলের নাম। আর এই ফ্লোটটা বোঝাচ্ছে যে এই যে এখানে যে নাম্বারটা আমি রেখেছি ডেটা টাইপ ফ্লোট, মানে এই যে স্যালারির যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু ইন্টিজার নয়, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে যেখানে দশমিকের সংখ্যা। একই রকমভাবে ক্যারেক্টার গ্রেড ইজ ইকুয়াল টু এ। তাহলে কেউ এ গ্রেড, এই যে কি বলছে যে গ্রেড হচ্ছে নাম, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এ। আর কি রকমের এই এটা কি ভ্যালু, না এটা একটা ক্যারেক্টার ভ্যালু। তার মানে এটা গ্রেড কারো বিও হতে পারে, কারো সি হতে পারে, কারো ও হতে পারে, কারো ই হতে পারে, সবগুলোই কিন্তু ক্যারেক্টার টাইপ, মানে ওটা একটা ক্যারেক্টার, আর ওটা জিনিসটার নাম কি গ্রেড। ভ্যালুটা চেঞ্জ হতে পারে, এইটাই বলতে চাইছে একটা ভেরিয়েবলে। বেসিক ভেরিয়েবলের ডেফিনেশন ক্লিয়ার। এইবারে যেটা বলছে যে তাহলে ভেরিয়েবলের যে নামগুলো দিচ্ছে যে এজ, স্যালারি, গ্রেড, আমরা কি নাম দিতে পারি আর কি পারি না। আমরা নামগুলো কি কি থাকতে পারে, মেন পয়েন্ট হচ্ছে নামে এ থেকে জেড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এ থেকে জেড, ডিজিট 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই কটা জিনিস ব্যবহার করতে পারবো আমরা। নামের মধ্যে স্পেশাল ক্যারেক্টার, অ্যাম্পারস্যান্ড, হ্যাশ, এইসবগুলো কোনোটাই স্টার, এগুলো ব্যবহার করা যাবে না নামের মধ্যে। মানে এইগুলো দিতে পারি, টোটাল আন্ডারস্কোর 1, সাম, স্টুডেন্ট কাউন্ট, এই ছোট হাত বড় হাতের ক্যাপিটাল স্মল সব মিলিয়ে মিশিয়ে মাঝে আন্ডারস্কোর সব দিতে পারি। কিন্তু এইটুকুই সব নয়, কি আছে এবার বলছে যে সবসময় একটা লেটার দিয়ে শুরু হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে ভেরিয়েবলের নাম, কিন্তু ডিজিট দিয়ে শুরু হবে না। মানে আন্ডারস্কোর টেম ভ্যালিড নাম, কাউন্ট হতে পারে, কিন্তু ওয়ান ভ্যালু, এই ওয়ান ভ্যালু কিন্তু একটা ভেরিয়েবল নেম হবে না, কারণ ওটা নাম্বার দিয়ে শুরু করা যাবে না। আইদার মানে লেটার দিয়ে শুরু হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। দ্বিতীয় হচ্ছে কেস সেন্সিটিভ, মানে ভ্যালু আর ভ্যালু কিন্তু দুটো আলাদা ভেরিয়েবল হয়ে যাবে, এই ভ্যালুটা আরও একটা আলাদা ভেরিয়েবল হয়ে যাবে, কারণ একই, এই যে সব পুরোটাই ছোট হাতে, এখানে ভিটা ক্যাপিটাল, এখানে ভি পুরোটাই ক্যাপিটাল, তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল, এই তিনটে কিন্তু সেম নয়, মানে এটাকে বলে কেস সেন্সিটিভ। মানে স্মল কেসে তো স্মল কেসে মানে এক্স্যাক্টলি সেই রকমই লিখলে সেই একই ভেরিয়েবল বোঝা যাবে, তো এটা তিনটে আলাদা তিনটে ভেরিয়েবল হয়ে যাবে। আর কি, নো স্পেশাল ক্যারেক্টার অর স্পেস অ্যালাউড। স্পেশাল ক্যারেক্টার এখানে হাইফেন ইউজ করা যাবে না, মাই ভ্যালু এই যে স্পেস আছে হবে না, মাই আন্ডারস্কোর ভ্যালু আমরা লিখতে পারি। তাহলে এই বা আরও যে আছে ডলার, পাউন্ড, হ্যান ত্যান, কোনো স্পেশাল ক্যারেক্টার, স্টার, কোনোটা ইউজ করা যাবে না। আচ্ছা, ক্যান নট ইউজ সি কিওয়ার্ড অ্যাজ আইডেন্টিফায়ার, যেগুলো সি কিওয়ার্ডে আছে আমরা আগের পেজে দেখে এলাম, সেইগুলো কোনোটাকেই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। ইন্ট, রিটার্ন, হোয়াইল, ওই 32টার কোনোটাই ব্যবহার করা যাবে না। একটা লেন্থের ব্যাপার থাকে, লেন্থটা অ্যাকচুয়ালি কম্পাইলার ডিপেন্ডেন্ট, কম্পাইলার যখন ওটা বানায় ওরা ওখানে ডিফাইন করা থাকে যে ভেরিয়েবলের লেন্থ কত অবধি হতে পারে,
কিন্তু আমরা টিপিক্যালি 31 ক্যারেক্টার অবধি সেফ, এইটা এআই বলছে বা এমনি নেটে সার্চ করলে পাওয়া যাচ্ছে। কিন্তু এটা ডিপেন্ড করছে যে কম্পাইলারটা টার্বো সি আলাদা হতে পারে, যেটা ইউনিক্সের জিসিসি কম্পাইলার আলাদা হতে পারে। অনেক কম্পাইলার 256 ওটা ওয়ার্ড ক্যারেক্টার অবধিও মানে চলে, আপ টু 256 ক্যারেক্টার, মানে 1 বাইট। তো সেটা ডিপেন্ড করছে, মানে সেটা আমরা আমরা যত ছোট, মানে খুব বড় চেষ্টা করব না আমরা এটা 31 ক্যারেক্টার, কারণ অনেক পুরনো কম্পাইলার হলে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেও পারে। সেজন্য আমরা সেফ সাইডে থাকার জন্য 31 ক্যারেক্টার, এবং এটা মানে ভেরিয়েবল নামের জন্য এটা যথেষ্ট বড়। এবার আমরা নেক্সটে চলে যাই, ভেরিয়েবলের স্কোপ। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কি বলছে যে in C programming, scope refers to the region or part of a program where a variable is accessible or visible. A variable's scope determines where it can be used in the code. মানে আমি একটা ভেরিয়েবল ডেফিনেশন করে দিলাম int a is equal to 5, তার মানে যে গোটা প্রোগ্রামের সব জায়গায় ওকে আমি পেয়ে যাব, প্রিন্ট করে দিতে পারবো, ওটাকে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, মানে ইউজ করতে পারবো, সেটা কিন্তু নয়। সেটা ডিপেন্ড করে কিসের ওপর? ভেরিয়েবলের এই যে 3 রকমের স্কোপ হয়, মানে তার কতটা অ্যাক্সেসিবিলিটি আছে। একটা হতেই পারে একটা স্কুলে নার্সারি স্টুডেন্টদের দোতলায় উঠতে দেওয়া হয় না, তাহলে তাদের স্কুলে আছে, মানে স্কুলটা যদি প্রোগ্রাম ভাবি, কিন্তু ওদের স্কোপ হচ্ছে শুধু নার্সারির ঘর, নিচের গ্রাউন্ড ফ্লোর, ওরা কিন্তু একতলা দোতলা তিনতলা যেতে পারে না। বা হোস্টেলে অনেক সময় থাকে যে সিনিয়ররা উপরের তলায় থাকবে, জুনিয়ররা নিচে থাকবে, তো তারা উপরে উঠতে পারবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে স্কোপ। সেরকম আমাদের ভেরিয়েবলগুলোরও সিতে স্কোপ থাকে। তিনটে আমি দেখাচ্ছি এখানে, একটা হচ্ছে লোকাল, একটা গ্লোবাল, একটা ব্লক। লোকাল স্কোপ মানে হচ্ছে যে কোনো একটা ফাংশন বা ব্লকের ভেতরে, ফাংশন তো আমরা অলরেডি বুঝে গেছি, তো ফাংশনের ভেতরে যদি আমি একটা ভেরিয়েবল ডিফাইন করি, তাহলে ওটা হয়ে গেল ও লোকাল স্কোপ হবে। কীরকম? মানে ওকে শুধুমাত্র ফাংশনের ভেতরেই ওকে ইউজ করতে পারবো। আর লাইফ টাইম হচ্ছে যতক্ষণ ফাংশনটা চলছে ততক্ষণই ওর লাইফ টাইম। ফাংশন শেষ, ও কম্পিউটারের মেমোরি থেকেও ও উড়ে যাবে, ওখানে থাকবে না, ওকে ফাংশনের বাইরে এসে আর আমি পাবো না। ও মানে প্রোগ্রাম বলবে আমি তো ওই নামে কাউকে জানিই না। গ্লোবাল স্কোপে হচ্ছে যে আমি ডেফিনেশন করব কোথায়? সবার উপরে, সব ফাংশনের উপরে একদম প্রথমে লিখে দেবো, সে মানে সমস্ত ফাংশন শুরু হওয়ার আগে। তাহলে ও গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেল। তখন ওকে কোথায় পাবো? যে কোনো ফাংশন, মেন, সব জায়গায় ওকে ব্যবহার করতে পারবো। আর যতক্ষণ প্রোগ্রামটা চলছে ততক্ষণ ও বেঁচে থাকবে, মানে প্রোগ্রাম শেষ, গ্লোবাল ভেরিয়েবল শেষ। আর ব্লকটা হচ্ছে এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভেতরে, মানে ইফ, এলস, হ্যান ত্যান, যে কোনো একটা ব্লকের ভেতরে যদি ডিফাইন করি, সেটা হচ্ছে ব্লক স্কোপ। অনেকটা লোকাল স্কোপ ফাংশনের মতোই, দুটোই লোকালের মধ্যেও ফাংশন আর ব্লকটা আছে, তো ব্লকটা আলাদা করে দেখা যাচ্ছে, কারণ ওটাও ওই ওই ব্র্যাকেটের মধ্যেই ওর মানে ওকে পাওয়া যাবে, তার বাইরে পাওয়া যাবে না। যেই ওই ব্লক থেকে কোডের কন্ট্রোলটা বেরিয়ে গেল, আর পাওয়া যাবে না। এবার এই জিনিসটা আমরা একটু ভালো করে প্রোগ্রাম দিয়ে দেখলে বুঝতে পারবো। এই যদি লোকাল ভেরিয়েবলেরটা দেখি, তার মানে কি, ওকে এই যে ভেরিয়েবলটা এখানে কি করেছে, একটা ডিসপ্লে ফাংশন লিখেছি, তার ভেতরে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 10, এটা হচ্ছে এই ফাংশনের ভেতরে, এটা হয়ে গেল লোকাল ভেরিয়েবল বা লোকাল স্কোপ। এক্স ইজ ইকুয়াল টু 10, তারপর প্রিন্ট এফ দিয়ে দিয়েছি, তারপরে মেন থেকে আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করেছি। যখন কল করব তখন এই ডিসপ্লের এই লাইনটা প্রিন্ট হবে, কিন্তু তারপরে যদি মেনের ভিতরে আমি একটা প্রিন্টএফ ডি দিয়ে দিতাম, তাহলে কিন্তু কোনো এক্স এর ভ্যালু প্রিন্ট হতো না। কারণ কি, এইখানে কিন্তু এক্স এর ভ্যালুটা মেন জানে না, কারণ এক্স এর ভ্যালু শুধুমাত্র ডিসপ্লে ফাংশনের ভেতরেই আছে, তার বাইরে নেই। এই জিনিসটাকে বলে লোকাল ভেরিয়েবল। এবার এটাই যদি আমি গ্লোবাল ভেরিয়েবল করে দিতাম, যেমন এখানে এক্সাম্পলটা যদি দেখি, একদম বাইরে, সমস্ত প্রোগ্রাম ফাংশনের বাইরে একদম লেখা আছে ইন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 10, এটা হয়ে গেল গ্লোবাল ভেরিয়েবল। তাহলে এই যে এটা গ্লোবাল, এবার এটাকে সব জায়গা থেকে পাওয়া যাবে। এই যে ভয়েড ইনক্রিমেন্টে আর ডেফিনিশন করছি না, কাউন্ট প্লাস প্লাস, মানে কাউন্টের ভ্যালু 1 বেড়ে যাবে। প্রিন্ট এফ কাউন্ট, কাউন্টের ভ্যালু প্রিন্ট হবে। এবার মেনের ভেতর থেকে আমি এই ফাংশনটাকে দুবার কল করেছি, তাহলে প্রথম ইনক্রিমেন্ট যখন কল হবে, কন্ট্রোলটা এখান থেকে চলে যাবে এই ভেতরে, কাউন্ট প্লাস প্লাস হবে, কাউন্ট 10 থেকে 11 হয়ে যাবে, প্রিন্ট এফে কাউন্ট ইজ ইকুয়াল টু 11 প্রিন্ট হবে। আবার কন্ট্রোলটা ফেরত চলে আসবে মেনে, ফের মেন আবার ওকে কল করবে, আবার কন্ট্রোলটা ওখানে যাবে, আবার কাউন্টের ভ্যালু 1 বাড়বে, মানে এখন 12 হয়ে যাবে। প্রিন্ট এফে 12টা প্রিন্ট করবে, বেরিয়ে চলে আসবে। এই প্রোগ্রামটা যখন চালাবো তখন আমি কি পাবো? প্রিন্ট এফের এই কথাটা পাবো, কাউন্ট ইজ ইকুয়াল টু 11, কাউন্ট ইজ ইকুয়াল টু 12। এইটা আমরা এবার একটু, আমার মনে হয়, দেখে নেওয়া দরকার কোডে। আমি এখানে কপি করেই রেখেছি, সরি। এই যে প্রোগ্রামটা, এইখানে আমি প্রথমে আচ্ছা, যদি কাউন্টের এটা যদি না দেখে আমি প্রথমে এক্স এরটা দেখে নেবো একটু, হচ্ছে কি হচ্ছে না।
তাহলে আমরা এই কাউন্ট এইগুলো সব এখন আপাতত বন্ধ করে রাখি, ইনক্রিমেন্ট বন্ধ, সব বন্ধ। তাহলে আমরা জাস্ট কি করে রেখেছি, এই প্রিন্টএফটাও বন্ধ করে দিই। আমরা প্রথমে শুধু দেখব কি, একদম প্রথম প্রোগ্রামটা যে ডিসপ্লে আছে তার ভেতরে x10 ইনসাইড ডিসপ্লে x ইজ ইকুয়াল টু 10, আর এখানে মেন থেকে শুধু ডিসপ্লেটাকে কল করেছি। তাহলে এটা সুন্দর আমার চলবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আমরা লোকাল ভেরিয়েবলে ইউজ দেখতে পাবো। কাউন্ট, আচ্ছা এই লাইনটা রেখেছি বলে এটাকে লাগছে, ঠিক আছে। এই যে ইনসাইড ডিসপ্লে এক্স ইজ ইকুয়াল টু 10, তাহলে আমরা এই ডিসপ্লেটা কল হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 10 প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা নেই। এক্সটা এখানে লোকাল ভেরিয়েবল ডিসপ্লের ভেতরে আছে। এইবারে আমি যদি চাই যে এই এক্সের ভেতরে 10 আছে, কিন্তু এটাকে আমি এখানে প্রিন্ট করবো, এক্সের ভ্যালুটা এখানে কি প্রিন্ট হবে? এখানে দেখবো আমরা হবে না, করতে পারবে না, কারণ এক্সটাকে এখানেও খুঁজেই পাবে না। কারণ এক্সের স্কোপ হচ্ছে, এক্সকে চেনে কে? শুধু এই ডিসপ্লের ভেতরে এই অংশটুকুতেই লোকজন চেনে। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ভেতরের শুধু এক্সের পরিচয়, এর বাইরে এক্সকে আর পাবে না। তাহলে এইখানে এটাকে যখন এটা চালাবো তখন তখন এখানে পাবে না। এখানে কি দিয়ে দিল এরারটা? এরার এক্স ইজ আনডিক্লেয়ার্ড। তাহলে এক্স আনডিক্লেয়ার্ড মানে এক্স কেউ খুঁজে পাচ্ছে না। এই যে এরার এক্স ইজ নট অ্যাক্সেসিবল, তার মানে এক্স কেউ পাচ্ছে না, অ্যাক্সেসিবল নয়। তাহলে আনডিক্লেয়ার, এখানে এক্স নেই, মেনের মধ্যে এক্স নেই, তাহলে এই প্রিন্টএফটা কাজ করবে না। এইবার আমি আরেকটা মজা দেখাই, আমি যদি এখানে এবার বাইরে গ্লোবালি এক্স ডিক্লেয়ার করে দিই, একটা ইন্টি এক্স ইজ ইকুয়াল টু 15, এইবারে কি হবে? ডিসপ্লের ভেতরে যখন যাবে তখন এক্স এর ভ্যালু দেখাবে 10, কারণ তখন এই লোকালটা আগে চান্স, লোকাল লোকের আগে চান্স, তাহলে এই এক্সট্রা ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। আর যখন এই মেনের ভেতর প্রিন্ট হবে, ও একটা এক্স পাবে। কোথায় পাবে? ও এই এক্সটাকে পাবে গ্লোবালে। তাহলে এবার যদি দেখি, আমরা দেখবো দু জায়গায় দুটো এক্স প্রিন্ট হবে। এই যে ইনসাইড ডিসপ্লে এক্স ইজ ইকুয়াল টু 10, এই ভেতরে ডিসপ্লের ভেতরে এই এক্সটা প্রিন্ট হলো, এখানে কিন্তু এইটা হলো না। আর মেনের ভেতরে মেনের ভেতরে এই যে কোনটা প্রিন্ট হলো, ইনসাইড মেনে এক্স এর ভ্যালু এই এক্সটা 15টা প্রিন্ট হলো। এইবারে আমি যদি আরেকটা মজার কাজ করি, যদি এইখানের এই এক্সের ডিক্লারেশনটা বন্ধ করে দিই, ডিসপ্লের ভেতরে এক্স দেইনি, তখন কি হয়ে যাবে? এই কোথা থেকে এক্স পাবে? এই যে এটা তো গ্লোবাল, মানে গ্লোবাল মানে সবাই পাবে, তাহলে এই এক্সটাকে এও পাবে, এও পাবে। এখন কি হবে? ডিসপ্লের ভেতরেও 15 প্রিন্ট করবে, এখানেও 15 প্রিন্ট করবে। এখন যদি আমি এটাকে করি, তাহলে এই যে দু জায়গাতেই 15 আর 15 প্রিন্ট হচ্ছে। এইটা হচ্ছে গ্লোবাল আর লোকালের ব্যাপারটা। এবার যদি আমরা ইন্ট কাউন্টেরটাও দেখে নিই, কাউন্টেরটার জন্য দেখতে গেলে আচ্ছা এইগুলো আমরা ডিসপ্লেটাকে এখানে কলটা অফ করে দিচ্ছি, তাহলে আর ওই প্রিন্টগুলো, এই প্রিন্টটা অফ করে দিই, শুধু কাউন্টটা দেখবো। শুধু ইনক্রিমেন্টটা দেখার জন্য আমরা কি করলাম, এখানে ইনক্রিমেন্টের দুটোকে কল দুটো খুলে দিলাম, এই খুলে দিলাম। তাহলে কি হবে? এবার এটাকে কল করলে, এটাকে যদি চালাই, এখানে আমার ইনক্রিমেন্ট প্রথমবার কল হবে। এই যে এখানে আমি কত আছে, কাউন্টে 10 দেওয়া আছে, ইনক্রিমেন্টের ভেতর গেল, গিয়ে কি করলো, 11 করে দিল, 11 প্রিন্ট হবে, একবার 11 প্রিন্ট হলো। আবার এখানে কন্ট্রোলটা ফেরত চলে এলো, এখান থেকে আবার ইনক্রিমেন্ট কল হবে, মানে আবার এখানে যাবে, আবার এক বাড়াবে, ইনক্রিমেন্টের ভ্যালু এখন বেড়ে 10-এর জায়গায় 11 হয়ে গেছে কাউন্টের ভ্যালু, সেইটাকে আবার এক বাড়বে। কাউন্ট প্লাস প্লাস মানে কি বলেছিলাম, এই যে এখানে আমি কমেন্ট দিয়ে লিখে রাখতে পারি, অনেকে যদি আমি ভুলে যাচ্ছি, কাউন্ট প্লাস প্লাসের মানে কি, তার মানে হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, যা আছে তার সাথে এক বেড়ে যাবে, এইটা হচ্ছে এটার মানেটা। তো এইটাকে আমরা কমেন্ট হিসেবেও দিয়ে লিখে রাখতে পারি, কেউ যদি কাউন্ট প্লাস প্লাস ভুলে গেছে, তাহলে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 হয়ে যাবে। তাহলে এইটা হবে, এইখানে চলে গেলে 11 আর 12। তাহলে এবার আমরা আবার ফেরত চলে যাই, আমরা লোকাল গ্লোবালটা বুঝে গেলাম। আমরা এবার এরপরে আবার নেক্সট এবার ব্লকটা একটা দেখে নেবো। ব্লকটার কোডে আমি যাচ্ছি না, কারণ কোডটা তো বুঝেই গেলাম আমরা। ব্লকটা হচ্ছে এই, যেমন এখানে আমি বলেই বোঝা যাবে যে কোথাও যদি এই যে ইফ আছে, ইফ a গ্রেটার দেন 5, তখন তার ভেতরে আমি ইন্ট b ইজ ইকুয়াল টু 20 ডিফাইন করেছি, দিয়ে প্রিন্টএফ লিখেছি এর ভ্যালু, বি এর ভ্যালু। তার মানে ব্লক স্কোপ, এই যে বিটা হচ্ছে ব্লকের মধ্যে, এর বাইরে যদি আমি বিটাকে প্রিন্ট করতে যেতাম এই ইফের বাইরে, তাহলে কিন্তু বিটাকে পাবে না, এরর বি ইজ নট ভিজিবল, কারণ এখানে বি নেই। বি কতটুকুর মধ্যে আছে? এই যে ব্র্যাকেট শুরু হয়েছে, ব্র্যাকেট শেষ হয়েছে, ওইটুকুর মধ্যেই বি এর জীবন, তার বাইরে বি কে কেউ চেনে না। এটা হচ্ছে ব্লক স্পেসিফিক। ই ব্লকে হতে পারে, যে কোনো ব্লকের ভেতরে, মানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার ভেতরে থাকলেই তাকে বাইরের কেউ পাবে না। এটা হচ্ছে ব্যাপার। আর একটা আমরা স্পেশাল জিনিস দেখবো, যেটাকে বলে অ্যাকচুয়ালি
স্ট্যাটিক ভেরিয়েবল। এখানে মজাটা কি, এটা দেখো স্ট্যাটিক ভেরিয়েবলটা কি কাউন্টার ফাংশনের ভেতরে, স্ট্যাটিক ভেরিয়েবল রিটার্নস ইটস ভ্যালু ইভেন আফটার দ্য ফাংশন এন্ডস, মানে ফাংশনের ভেতরে ওটাকে লিখবো কিন্তু ফাংশনটা শেষ হয়ে যাওয়ার পরেও ও কিন্তু ওর নিজের ভ্যালুটা মনে রাখবে। মানে এটা লোকাল স্কোপ কিন্তু লাইফ টাইমটা হচ্ছে প্রোগ্রামের সমান, মানে শেষ হয়ে যাবে না। অন্যগুলো যেমন লোকাল স্কোপগুলো ফাংশনটা শেষ, ভেরিয়েবলও শেষ, কিন্তু স্ট্যাটিক মানে হচ্ছে ওর জীবনটা থাকবে প্রোগ্রামের সাথে অ্যাটাচ, প্রোগ্রাম যতক্ষণ চলবে ওর ভ্যালুটা থাকবে। এই যে এখানে দেখাচ্ছে স্ট্যাটিক ইন্ট কাউন্ট জিরো কাউন্টারের ভেতরে, এবারে কি কাউন্টার ভেরিয়েবলটা যেমন এখানে এবার কি করেছে, এটা হচ্ছে স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল হয়ে গেল। এবারে কাউন্ট প্লাস প্লাস করছি, কাউন্টের ভ্যালু প্রিন্ট করলাম। এবার কাউন্টটাকে যদি 3বার কল করি, আইডিয়ালি কি হয়, যদি ফাংশনের ভেতরে থাকে 3বারই একই ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, আমরা ডিসপ্লেটাই যেমন দেখলাম। এটাকে আমরা যদি একবার দেখে নিই, আমার এটা দেখলে কোডটা দেখলেই বেশি সুবিধা হবে। এইটাকে আমি এইটাকে কপি করে নিচ্ছি, এইটাকে একবার দেখি, এটা খুব মজার ব্যাপার আছে গ্লোবালেরটা। এইটাকে আমি এখানে মেরে দিলাম। এবার এইটাকে যদি আমি একবার চালাই প্রথমে, তাহলে কি দেখতে পাবো, কিছু একটা গন্ডগোল, ও ব্র্যাকেটটা, মাইনের ব্র্যাকেটটা বাদ পড়ে গেছে, কপি করতে দিয়ে দিলাম। এবার এটাকে চালাই, কাউন্ট 1 2 3 দেখাচ্ছে। কিভাবে হচ্ছে যে স্ট্যাটিক, এই আমরা যদি এখানে স্ট্যাটিক ইন্ট কাউন্ট না নিয়েও কাউন্টটাকে একদম গ্লোবাল ভেরিয়েবল রাখতাম, ধরো এই বাইরেই আমি নিতাম যদি ইন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, ধরো আমি প্রথমে 1 রেখে দিতাম যদি একটা ভ্যালু, তারপরে এই লাইনটা যদি না রাখতাম স্ট্যাটিক ডেফিনেশনটা, এইটা নেই, এখনও কি হতো কাজটা, 3বার কাউন্টারকে কল করলে কাউন্টের ভ্যালু প্রথমে 2 হতো, এটাকে 0 রাখি তাহলে একই হয়ে যাবে। প্রথমে 1 বাড়তো, 1 বেড়ে যেত, 1 হতো, 1 প্রিন্ট করতো, 2 প্রিন্ট করতো, 3 প্রিন্ট করতো, একই প্রিন্ট আউট হতো। কাউন্ট 1 2 3 বাইরে রেখেছে, এটা কি হয়ে গেছিলো, এটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেছিলো, তাহলে এটা তখন হয়ে গেছিলো গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল স্কোপ ভেরিয়েবল, বা যাই বলো ভেরিয়েবল, তাহলে গ্লোবালে ছিল। গ্লোবালে মানে সবাই পেতো এবং প্রোগ্রাম যতক্ষণ চলবে ততক্ষণ জীবন, ও ফাংশনের সাথে কোনো সম্পর্ক নেই। এইবার আমি সেকেন্ড যেটা করছি যে আমি গ্লোবাল রাখলাম না, একে গ্লোবাল নয়, এবার আমি রাখলাম এখানে লোকালে। লোকালে আমি যদি শুধু স্ট্যাটিক কথাটা না দিয়ে দিই, শুধু লোকাল ভেরিয়েবল, এখন আমরা এতক্ষণ অবধি যা শিখেছি যেমন ডিসপ্লেটাই ছিল, এইটা রেখে দিলাম, তাহলে কি প্রিন্ট হবে, কাউন্টার প্রথমবার কল করব, কাউন্টের ভ্যালু 0 প্রিন্ট হবে, সরি 1 প্রিন্ট হবে, কাউন্ট প্লাস প্লাস হচ্ছে, সেকেন্ড টাইমেও 1ই প্রিন্ট হবে, থার্ড টাইমেও 1ই প্রিন্ট হবে, কারণ যেই একবার এই ফাংশন থেকে বেরিয়ে গেল প্রথম কলটার পর, তখন কিন্তু আর এই কাউন্ট ভ্যালুটার কোনো দাম নেই, চলে গেল মার্কেট থেকে। আবার সেকেন্ড কাউন্টার কল হবে, ও আবার 0 থেকেই শুরু করবে, 0 হবে, এখানে 1 হবে, 1 প্রিন্ট করবে, মানে 3বারই 1 প্রিন্ট করবে, দেখে নাও, এই দেখো কাউন্ট ইজ ইকুয়াল টু 1 1 1, 3বারই 1 প্রিন্ট করছে, মানে বাড়ছে, কিন্তু কারণ কি, এই যে প্রথমবারের 1টা হয়ে গেল সেইটা পরের বার আর থাকছে না, যেই কারণ এটা লোকাল ভেরিয়েবল, ফাংশন শেষ, ভ্যালুও শেষ। তাহলে আমার রাস্তা কি, আইদার আমাকে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অথবা এখানে আমাকে এটাকে স্ট্যাটিক ভেরিয়েবল করে দিতে হবে। স্ট্যাটিক যদি করে দিই, তাহলে এর তখন কি হয়ে গেল, এই প্রোগ্রামের সাথে অ্যাটাচ হয়ে গেল, মানে এই ফাংশন শেষ হয়ে গেলে ভেরিয়েবলটা মরবে না, মরে যাবে না, ওর অস্তিত্ব থাকবে। এইটা করে দিলেই ও প্রথমবারের ভ্যালুটাকে দ্বিতীয়বারে রাখবে, দ্বিতীয়বার আর এখানে এই 0টা হবে না। এই দেখো 1 2 3, স্ট্যাটিক মানে হচ্ছে ওর আগের ভ্যালু মনে রাখবে। লোকাল কনটেক্সটেও ও কিন্তু স্ট্যাটিক, লোকাল স্ট্যাটিক, আবার বাইরেও স্ট্যাটিক হয়, গ্লোবাল স্ট্যাটিকও হয়, মানে এখানেও আমি স্ট্যাটিক ইন্ট দিতে পারতাম, মানে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা কিছু হতো না তাতে। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পারলাম। তাহলে আমরা এটা বুঝলাম স্ট্যাটিকের কেসটা, মানে এইগুলো একটু নিজেরা এক্সপেরিমেন্ট করে করে শেখার দরকার আছে, কারণ এইটার ওপরে মানে ইন্টারভিউ বা ক্রিটিক্যাল কোয়েশ্চেন কেউ করার থাকলে, কঠিন কোয়েশ্চেন এই জায়গাগুলো থেকে করার একটা পসিবিলিটি থাকে, খুব সহজ নয় ব্যাপারটা। এবার আমরা চলে এলাম লাস্ট আইটেমটা হচ্ছে অ্যারে। অ্যারেটা কি জিনিস, যে অ্যান অ্যারে ইন সি ইজ এ কালেকশন অফ এলিমেন্ট অফ দ্য সেম ডেটা টাইপ, মানে সেম ডেটা টাইপ মানে সবগুলোই ইন্টিজার, সবগুলোই ফ্লোট, মানে হয়তো 10টা স্টুডেন্টের আমি ম্যাথসের মার্কস সেভ করবো, তাহলে সবগুলো একই ডেটা টাইপ হবে, 10টা স্টুডেন্টের ম্যাথস মার্কস হবে, তাহলে 10টা ভেরিয়েবল দরকার কি, আমি অ্যারে দিয়ে করব, একটা ভেরিয়েবল নিয়েই ওরা পরপর কন্টিগুয়াস মেমোরি লোকেশনে থাকবে, পরপর সেভ হয়ে যাবে। তাহলে কি হয়, ইট অ্যালাউ ইউ টু স্টোর অ্যান্ড অ্যাক্সেস মাল্টিপল ভ্যালু ইউজিং সিঙ্গেল ভেরিয়েবল অ্যান্ড ইন্ডেক্স। মানে আমি বলে দিলাম মার্কস বা ম্যাথ মার্কস 1 প্রথম স্টুডেন্টের ম্যাথ মার্কস 2, ম্যাথ মার্কস 3, এরকমভাবে আমি অতগুলো ভেরিয়েবল করবো না, একটাই ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম দিলে ম্যাথ মার্কস বা মার্কস, তার ভেতরে অনেকগুলো থাকবে, এই যে এখানে যেমন করেছি।
এটা বলছে ইন্ট মার্কস 5 ব্র্যাকেটে, তার মানে স্কোয়ার ব্র্যাকেটে 5, তার মানে হচ্ছে যে মার্কস একটা ভেরিয়েবল অ্যারে যার মধ্যে 5টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, মানে 5টা ভ্যালু রাখা যাবে। এই যে রেখেছি আমি, এটাকে এইভাবে রাখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরপর 5টা ইন্টিজার ভ্যালু এই যে রেখে দিয়েছি। তার মানে এই একটা ভেরিয়েবলে মার্কসের মধ্যে 5খানা 5 জনের মার্কস রাখা আছে, এবং এগুলো এটা এইভাবে রাখা হয়, এটাকে ইনিশিয়ালাইজেশন বলে। ভ্যালুগুলো দিয়ে দিলাম। আর এটাকে অ্যাক্সেস কী করে করে, অ্যাক্সেস করার জন্য আমি ধরো এটাকে 5 জনের মার্কসটা আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই, তখন আমি বলবো মার্কস, এইভাবে প্রিন্ট করতে মার্কস আই, মানে আই মানে 1, মার্কস 0 দেবো, তো প্রথম জনের মার্কস মানে 0 থেকে হয় শুরু ইন্ডেক্সটা, ওটাকে ইন্ডেক্স বলে। 0 1 2 মানে পজিশন, 0 পজিশন, 1 পজিশন, 2 3 4। তাহলে এই যে 0 থেকে 4 অবধি যখন মার্কস সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লিখে দেবো, তাহলে এই 85টা আসবে। মার্কস থার্ড ব্র্যাকেট দিয়ে 1 দেবো, 90 আসবে। এইভাবে এগুলোকে পাবো। এটাকে অ্যারে, তাহলে অ্যারে অ্যাক্সেসটা কীভাবে হয় লুপের মধ্যে, এই যে কি পয়েন্টসগুলো, অল এলিমেন্ট মাস্ট বি অফ দ্য সেম টাইপ, মানে এই যে গোটা অ্যারে সবগুলোকে ইন্টিজার হতে হবে, অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে হবে, বা যাই হবে, ক্যারেক্টার হতে পারে, কিন্তু সবগুলো একই হবে, একই টাইপের ডেটা টাইপ হতে হবে। আর এই ইন্ডেক্সিংটা কি হবে, জিরো বেসড ইন্ডেক্সিং, মানে প্রথম এলিমেন্টটা হবে 0 নাম্বার এলিমেন্ট, তারপর একটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে জিরো বেসড ইন্ডেক্সিং। আর কি হবে, অ্যারের সাইজটা আগেই বলে দিতে হবে, মানে কটা এলিমেন্ট ম্যাক্সিমাম জায়গা, কারণ এই যে মেমোরিতে কন্টিনিউয়াস মেমোরি সেভ করবে, সেই জন্য ওকে আমাকে কিটা বলে দিতে হবে, ওর ইয়েটা কত হবে, মানে সাইজটা কত হবে, কটা এলিমেন্ট রাখবে, সেইটা আগেই বলে দিতে হবে। এই যে ডেফিনেশনের সময় বলে দিতে হবে ইন মার্কস 5, এটা ফাঁকা রেখে দেওয়া যাবে না, মানে আরবিটারি হয়ে যাবে না, এখানেই বলে দিতে হবে। যদিও আরবিটারি একটা করা যায়, পরে আমরা দেখবো মেমোরি অ্যালোকেশনে ক্যালক ম্যালক দিয়ে, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা বেসিক অ্যারে ডেফিনেশন এটা ফিক্সড বলে দিতে হবে। এটাই সিনট্যাক্স, ডেটা টাইপ, তারপরে স্পেস দিয়ে নামটা, তারপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার কত সাইজ, এইটা হচ্ছে সিনট্যাক্স অ্যারের ডেফিনেশন। এই যেমন ইন্ট, ইন্ট ডেটা টাইপ, মার্কস হচ্ছে নাম, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 5, মানে 5টা ভ্যালু থাকবে ইন্টের মার্কসের। এরকমভাবে অ্যারে ডেফিনেশন হয়। আমরা এখানে যেমন দেখিয়েছি ইন মার্কস, ইন্ট স্কোরস, এইরকমভাবে হতে পারে। এই যে শুধু ইন মার্কস 5 লিখে ছেড়ে দিলাম, এটাকে বলছি আমরা ডিক্লারেশন। এখানে ভ্যালুগুলো দেওয়া হয়নি, মানে ইনিশিয়ালাইজেশন হয়নি, জাস্ট বলে দিলাম যে মার্কস একটা অ্যারে যেটা ইন্টিজার টাইপের 5টা ডেটা রাখতে পারবে। আর যখন বলছি ইন্ট স্কোর 5 ইজিক্যাল টু, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরপর 5টা ভ্যালু দিয়ে দিলাম কমা দিয়ে, এইটাতে কি করে দিলাম, ডিক্লারেশনও করলাম, সাথে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম। মানে এটা অনেকটা ওই ইন্ট আই, শুধু ডিক্লারেশন, আর ইন্ট আই ইজিক্যাল টু 5, তাহলে সেটা কি হয়ে গেল, ডিক্লারেশন প্লাস ডেফিনেশন, মানে আয়ের ভ্যালুটাও ইনিশিয়ালাইজ করে দিলাম 5 দিয়ে, এরকম হচ্ছে। আর অ্যারে অ্যাক্সেস করবো কিভাবে, এই যে প্রিন্ট ট্যাব, এটা তো ইন্টিজার, তাহলে পার্সেন্ট ডি দেবো, কমা, আগে শুধু ভেরিয়েবলের নাম লিখতাম, ভেরিয়েবলের নামের বদলে এখানে ভেরিয়েবলের পর থার্ড ব্র্যাকেট দিয়ে কোন এলিমেন্টে চাইছি সেই নাম্বারটা লিখে দিতে হবে। এই যে স্কোর্স 0 যদি লিখে দিই, পার্সেন্ট ডি স্কোর্স 0, তাহলে এই 90 প্রিন্ট হবে। স্কোর্স 2 লিখে দিলে কোনটা প্রিন্ট হবে, 2 মানে কোনটা, 90 হচ্ছে 0, 85 1, 2 মানে 75, তাহলে 75টা প্রিন্ট হবে। এখন এটা ভ্যালুটা চেঞ্জ করে দিতে চাই, ধরো এই যে ইন্ট স্কোর এগুলো রাখা আছে, কারো একটা আপডেট করতে চাই, এরকম স্কোর্স 2 ইজিক্যাল টু 80, মানে এই 75টা চেঞ্জ হয়ে 80 হয়ে যাবে। এইগুলো আমরা চাইলে একটু প্রোগ্রামটা চালিয়ে দেখে নিতে পারি, সেটা আমরা দেখেও নেবো। তার আগে একটু জেনে নিই যে অ্যারে 3 রকমের, মানে অনেক রকমের হতে পারে। বেসিক্যালি একটা 1 ডাইমেনশন হতে পারে, যেখানে এই যে মার্কস এগুলো 1 ডাইমেনশন অ্যারে, মানে একটাই রো। আবার 2 ডাইমেনশন হতে পারে, যেখানে রো আছে কলাম আছে, মানে ম্যাট্রিক্সের মতো। এই যে ইন্ট ম্যাট্রিক্স 3,3, মানে এই যে 3 3, মানে 3টে রো থাকবে, প্রত্যেকটা রোতে 3টে করে কলাম থাকবে, মানে 3টে করে এলিমেন্ট থাকবে, ম্যাট্রিক্স। এবার আমরা 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশন যা খুশি করতে পারি, এই যে ইন্ট কিউব 2 3 4, মানে এরকম করে আমরা বাড়িয়ে যেতে পারি, মানে এন ডাইমেনশন হতে পারে, কিচ্ছু অসুবিধা নেই। তো এইটা গেল বেসিক ব্যাপার। এইবার আমরা এই যে স্কোর অ্যাক্সেস করা, ভ্যালু চেঞ্জ করা, এইগুলো আমরা সব দেখে নিতে পারবো। এইগুলো আমরা দেখার জন্য আমরা একটা কমপ্লিট এক্সাম্পল দেখব, যে একটা অনেকগুলো স্টুডেন্টের মার্কস এন্ট্রি করেছি আমি, তারপর তাদের মধ্যে আমি প্রোগ্রাম চালিয়ে বলবো যে তাদের অ্যাভারেজ মার্কস কত, গোটা ক্লাসের হায়েস্ট মার্কস কত, এই ধরনের জিনিসগুলো আমি যদি বার করতে চাই, তখন কিভাবে আমরা বার করব। তাহলে আমরা ওখানে কি কি শিখে যাব, মার্কসগুলো এন্ট্রি করা শিখে যাব, কি করে ইনপুট নিতে হবে, কি করে তাদের প্রসেসিং হবে, এবং কি করে তাদের পুরো কাজটা হবে। তো এই দুটো প্রোগ্রাম দেখলে আমরা পুরোটা বুঝে যাব। তো এইটাকে আমি ছোট্ট এখান থেকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা থেকে আমরা দেখব যে অ্যারের ভ্যালু কি করে আপডেট করব বা চেঞ্জ করব, সেটা দেখে নিয়ে তারপর বড় প্রোগ্রামটা দেখব। তাহলে আজকের আমাদের শেষ। এটাতে কি করা আছে, 5টা মার্কস দেওয়া আছে, এই যে ইনিশিয়ালাইজ করা আছে,
তারপর এই 5 জনের মার্কস আমি প্রিন্ট আউট করেছি, পরপর দেখাবো। এই যে মার্কস আই করা আছে ফর লুপের ভেতরে, মানে মার্কস 0 তারপর মার্কস 1 এরকম করে এটা বেরোবে। তাহলে এটা যদি আমি করে দিই, যে প্রথম জনের মার্কস 85, 90 এগুলো দেখাচ্ছে। এবার সাপোজ আমি কোনো একজনের মার্কসটা চেঞ্জ করে ফেলতে চাই, তাহলে আমি কি করে চেঞ্জ করে দেবো? মার্কস যে কোনো, ধরো আমি সেকেন্ড জনেরটা মার্কস 1 করে দিলাম, মানে 90টাকে চেঞ্জ করে আমি বলছি 99 করে দেবো। এই যে মার্কস 1 ইজিক্যাল টু 99, মানে এই মার্কসটা এখানে 99 চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে প্রিন্ট হবে ফরের ভেতরে, ওটা 99 আসবে, দেখে নাও। এই দেখো সেকেন্ড মার্কসটা 99 চলে এলো, ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়েছে, ঠিক এইভাবে আসবে। আর এই লেখাটা আমি যা খুশি লিখতে পারি, এখানে পার্সেন্টেজটা দিয়ে রেখেছে মানে এই আয়ের ভ্যালুটা আসছে, যে মার্কস আই 0, মার্কস 1 কোনটা কত দেখাচ্ছে। আমি এখানে বলতে পারতাম যে মার্কস অফ স্টুডেন্ট, মানে আমি যদি ধরি এগুলো 5টা স্টুডেন্টের মার্কস, তাহলে ওইভাবেও দিতে পারি। তো এইটা গেল এটা। এবার আমি দেখাবো যে কীভাবে অ্যারেতে নাম্বারগুলো এইভাবে হাতে করে না ভরে দিয়ে ইউজারের থেকে ইনপুট নিয়ে নিয়ে করতে পারি, সেটাও করা যাবে। সেটা আমরা নেক্সট প্রোগ্রামটাই দেখতে পারবো। পুরো ব্যাপারটাই ওই রকমটা আছে এখানে। এই প্রোগ্রামটা দেখে নিলে আমরা এখানে এটাকে কপি করে নিই, তাহলে আমরা পুরোটাই পেয়ে যাবো যে মার্কস কিভাবে ইউজার থেকে ইনপুট হিসেবে নেব অ্যারেতে, তারপর সেগুলোকে প্রসেসিং করব, তারপরে ফাইনালি আমরা যেরকম যেরকম প্রসেসিং আমাদের দরকার সেই কাজগুলো করতে পারবো। মানে আমরা অ্যাভারেজ মার্কস বার করব, হায়েস্ট মার্কস বার করবো, এইসবগুলো করব। এবার একটু প্রোগ্রামটা একটু কী কাজ করছে সেটা একটু চট করে বলে দিই। প্রথমে কি করছি, আমি 100টা অবধি জায়গা নিয়ে নিয়েছি। আমিও হয়তো 5টা 6টা স্টুডেন্ট রাখবো, কিন্তু বড় জায়গা নিয়েছি যাতে, মানে কারণ এটা যেহেতু প্রথমেই নিয়ে নিতে হবে, তো ইউজার মার্কস দেওয়ার সময় অনেক বেশি দিতে পারে। তারপর আমি ইউজারের কাছে জানতে চাইবো যে কটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি করতে চাও। ও বললো যে, হয়তো বললো 5টা, তখন আমি একটা ফর লুপ ঘোরাবো, 5 বার ঘোরাবো, পরপর 5টা বলবো, পরপর স্টুডেন্টের নামগুলো এন্টার করো, এন্টার মার্কস ফর স্টুডেন্ট 1 2 3 করে করে বলবো। আর ও যে এন্টার করবে সেগুলোকে এই যে স্ক্যান এফে কী করতে হয়, % দিয়ে % দিয়ে মার্কস আই, মানে প্রথমে 0-র ঘরে ঢুকে যাবে, 1-এর ঘরে ঢুকে যাবে, মার্কসের যে অ্যারেটা সেটাতে মার্কসগুলো ঢুকে ঢুকে যাবে, সবগুলো পেয়ে যাবো মার্কসগুলো। তারপর আমি একবার দেখিয়ে নেবো মার্কসগুলো, সবগুলো যদি এবার দেখিয়ে নিই যে কী কী দিয়েছে, সেটাও আমি এখানে লেখা নেই, আমি লিখে ফেলতে পারি। কী করতে হবে আমাকে, প্রিন্টএফ, এখানে লিখে দিলাম মার্কস এন্টার্ড আর অ্যাজ ফলোজ, মানে যেগুলো মার্কস এন্ট্রি করে ফেলেছো সেগুলো এইরকম দিয়ে /n দিয়ে দিলাম, তার মানে সেগুলো এবার আমি দেখিয়ে দেবো যে কী কী এন্ট্রি করেছে। এবার কী করবো, একটা ফর লুপ ঘুরিয়ে ওই অ্যারেটাকে ঘুরিয়ে দেখাবো যে কটা মার্কস এন্ট্রি করেছে। সেটা কী হবে, ফর জাস্ট ইন্ট কিছু একটা দিয়ে দাও, ইন্ট এখানে আবার আমি আইও দিতে পারি, i = 0, i <n, i++, এটা দিলাম। এর ভিতরে কি হবে, জাস্ট একটা লাইন। এবার আমি বলেছি ফর সবে যদি পরে একটা মাত্র লাইন থেকে আমরা ব্র্যাকেট নাও দিতে পারি, মানে এই যে আমি এই যে ব্র্যাকেটটা দিয়ে এবার লিখবো, এই ব্র্যাকেটটা না দিলেও কিছু এসে যায় না, মানে আমি জাস্ট প্রিন্টএফ করে কি করব, প্রিন্টএফের ভিতরে জাস্ট প্রিন্ট করে দেবো কি করে, %d, মানে নাম্বারটা প্রিন্ট হবে, কমা, আচ্ছা সেকেন্ড এটা %d, কমা, মার্কস আই, আর মার্কসটা প্রিন্ট হয়ে যাবে যে কত আছে। এটা আমি এইভাবে দিতে পারি, তাতে কি হবে, মার্কসগুলোকে আমি যদি পরপর প্রিন্ট করাতে চাই, তাহলে %d এর পর একটা আমাকে কী দিতে হবে, /t, মানে একটু ট্যাব দিয়ে দিয়ে আসবে, একটা সংখ্যা আর একটু স্পেস দিয়ে আরেকটা, এইভাবে আসবে। আদারওয়াইজ কী হয়ে যাবে, পরপর নিচের লাইন করে, মানে একদম গায়ে গায়ে আসবে, নিচের লাইনেও যাবে না, এরকম হয়ে যাবে। এটা দিয়ে দিলে কী হবে, আর এখানে একটা /n দিয়ে রাখি, নেক্সট লাইনে চলে যাবে, তারপরে ট্যাব দিয়ে দিয়ে নাম্বারগুলো প্রিন্ট করে দেবে। আমরা প্রথমে নাম্বার নেওয়া দেওয়াটা দেখে নিই, তারপর আমরা এবার তারপরেও কি করবে, তারপর অ্যাভারেজ বার করবে। এই যে কটা নাম্বার দিয়েছে সেইগুলোর অ্যাভারেজ কী করে বেরোবে, অ্যাভারেজ বার করার সহজ উপায় হচ্ছে, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম সাম, মানে রানিং সাম বার করতে হয়। এবার ওই যে প্রত্যেকের নাম্বারগুলোকে আমি যোগ করে করে যাচ্ছি, এই যে সাম প্লাস ইজিক্যাল টু, এইটার মানেটা একটু আমি বলে দিই। এই লাইনটা সাম প্লাস ইজিক্যাল টু মার্কস আই, মানে হচ্ছে সাম ইজিক্যাল টু সাম প্লাস মার্কস আই, এই প্লাস ইজিক্যাল টু এটা পরে আমরা শেখাবো, আপাতত এইভাবেই ভাবো। এটার মানে এটা সাম প্লাস মার্কস আই, মানে সাম প্রথমেরটাই কী হবে, 0ই আছে, তাহলে 0 প্লাস প্রথম জনের নাম্বার যোগ হয়ে গেল, দ্বিতীয়বারে সেই নাম্বার যা হয়ে থাকলো সেটা প্লাস দ্বিতীয় জন, এরকম করে 5 জনের সবারই নাম্বার যোগ হবে। সেইটাকে আমাকে কী করতে হবে, নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে সাম বাই n, নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে দিলাম। এইখানে এবার একটা মজার ব্যাপার আছে, যে যখনই যে নাম্বারটা হবে তাকে n দিয়ে ভাগ করলে তো গোটা সংখ্যা আসবে তার কোনো গ্যারেন্টি নেই,
পয়েন্টে আসবে অ্যাভারেজ নাম্বারটা। সেই জন্য আমাকে তাহলে পয়েন্ট মানে ফ্লোটিং পয়েন্ট নিতে হবে, ইন্ট নিলে হবে না। তাহলে ফ্লোট অ্যাভারেজ, আর এই যখনই ফ্লোট নেব তখন একটা টাইপ কাস্টিং করতে হয়। এই যে সামটাও ইন্টিজার, এনটাও ইন্টিজার, দুটো ইন্টিজারের ডিভিশন করলে রেজাল্টটাও ইন্টিজার চলে আসবে, মানে পয়েন্টের পরের জিনিসগুলো আমি পাবো না। তাহলে সেটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে উপরের সংখ্যাটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। সেটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। এই যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফ্লোট লিখে দিই, তাহলে কি হবে, সামটাকে প্রথমে ফ্লোটে কনভার্ট করে নেবে। মানে ধরো 200 এলো, তো 200.0 ধরে নেবে মনে মনে, 200.0 ডিভাইডেড বাই n 5। তাহলে অটোমেটিক যে রেজাল্ট আসবে সেটা কি হবে, দশমিকের রেজাল্ট আসবে। তাহলে আমার ঠিকঠাক চলে আসবে। এখানে অ্যাভারেজটা পেয়ে গেলাম, ওই অ্যাভারেজটা লাস্টে গিয়ে আমি প্রিন্ট করে দেবো। অ্যাভারেজ মার্কস হচ্ছে এইটা। এই প্রিন্ট আমি লাস্টেও করতে পারতাম। এই প্রিন্টটাকে আমি যদি চাও যে আমি অ্যাভারেজ হয়ে গেছে, এখানে আমি এবার প্রিন্ট করে দিই। এটাকে আর রাখার কি দরকার, এখানে প্রিন্ট করে দিলাম। এবার আমি হায়েস্ট মার্কস বার করার কোডটা দেখাচ্ছি। হায়েস্টে কী করব, প্রথমে ধরে নেবো যে প্রথমের মার্কসটাই হায়েস্ট। তারপর আমি ফর লুপটা ঘোরাবো, ফর লুপের ভেতরে চেক করব যে যে দ্বিতীয় নাম্বারটা আছে ওটা কি প্রথমেরটার থেকে বেশি না কম। যদি দ্বিতীয় নাম্বারটা প্রথমেরটার থেকে বেশি হয় তাহলে এখন দ্বিতীয়টা হায়েস্ট হয়ে গেল। তারপর আবার তৃতীয়টা দেখবো, সেটা কি দ্বিতীয়র থেকে বেশি, মানে এখন যেটা হায়েস্ট আছে তার থেকে বেশি না কম। এরকম করে দেখে দেখে যাবো। যতক্ষণ কম পাবো ততক্ষণ কিচ্ছু করবো না, আমি যাকে হায়েস্ট বলেছি সেই হায়েস্ট। আর যখনই বেশি পেয়ে যাব তখন বলবো যে সে হায়েস্ট। মানে যদি আমরা ছোট্ট এক্সাম্পলে বুঝে নিই এটা, এই যে আগের এক্সাম্পলটা থেকে একটু বুঝে নিই গল্পটা কী হচ্ছে। সাপোজ আমার এই 5টা নাম্বার আছে, এর মধ্যে হায়েস্ট বার করতে বলেছে। আমি প্রথমে বলবো হায়েস্ট ইজ ইকুয়াল টু 90। তারপরে দেখবো 90-র সাথে 85-এর চেক করব। দেখছি 90ই বড়, তাহলে হায়েস্ট আমার 90 থাকলো। আবার তারপরেরটায় চলে যাবো 75, চেক করব, 90ই বড়, আমার হায়েস্ট 90ই থাকলো। আবার 88কে চেক করব, কে বড়, 90ই বড়, তাহলে 90 হায়েস্ট। তারপরটায় 92 এর সঙ্গে চেক করব, তখন দেখবো আরে এটা তো বড় আমার, তাহলে তখন হায়েস্টে আমি 92কে দিয়ে দেবো। দিয়ে ফাইনালি যেটা হায়েস্ট পড়ে থাকলো সেটাই বলবো। এখন 92 পড়ে থাকলো, বলবো 92টাই হায়েস্ট, 92 হায়েস্ট। এটা হচ্ছে মিনিমামের জন্য একই ফর্মুলা। মিনিমামের প্রথম নাম্বারটাকে প্রথমে বলবো মিনিমাম নাম্বার, মিনিমাম ইজ ইকুয়াল টু 90। তারপরে সেকেন্ড নাম্বারটার সঙ্গে চেক করব, যদি দেখে সেকেন্ড নাম্বারটার থেকে মিনিমামটা বড় তখন আমি চেঞ্জ করে দেবো মিনিমামটা। এখন মিনিমাম কত হয়ে গেলো, 85। তারপর আবার ওটাকে ধরে রাখবো, আবার তারপরেরটার সাথে চেক করবো, দেখবো 75টা তার থেকে ছোটো, তাহলে তখন মিনিমাম 75 হয়ে গেল। তারপর দেখবো এটা তো ওর থেকে বড়, তাহলে ওটাই থাকলো মিনিমাম। আবার এটা বড়, ওটাই থাকলো। ফাইনাল মিনিমাম কোনটা হয়ে গেল, 75। মানে একই লজিক, শুধু গ্রেটার দেন লাগাতে হবে একবার, লেস দেন লাগাতে হবে। যাই হোক, তাহলে এখানে আমরা চলে আসি। এইবারে প্রোগ্রামটা বুঝে গেছি। এইবার আমরা কি করবো, এটাকে চালাবো। চালালে কি হবে, প্রথমে বলবে যে তুমি কটা নাম্বার নিতে চাও। এই যে দেখো তলায় এই লাইনটা এক্সিকিউট করছে। আমি যদি এখানে চলে যাই, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্ট আপ টু 100, কটা নিতে চাও। আমি ধরো বললাম যে 5 জন স্টুডেন্ট নিতে চাই। এবার 5 লিখে এন্টার দিলাম। তার মানে কি হলো, এই যে এন এ 5টা ঢুকে গেল, পার্সেন্ট ডি এম পার্সেন্ট এন, মানে এন এর মধ্যে 5 ঢুকে গেল। এখন এবার বলছে ও 5বার এই লুপটা ঘুরবে। এন্টার মার্কস ফর স্টুডেন্ট 1, এরকম করে 5 অবধি মার্কস চাইবে। প্রথম জনে আমি ধরলাম 65 দিলাম। আবার বলবে এবার 2-এর দাও, আমি বললাম 75। এবার বলবে 3-এর দাও, আমি বললাম 51। এরম দিলাম কেন, যাতে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসে। 4 নাম্বারের বললাম 98, 5 নাম্বারে বললাম 91। এই দাও মার্কসগুলো দিয়ে দিলাম। এবার যে এন্টার দেবো কি করবো, মার্কসগুলো দেখাবে সবার, যে যে মার্কসগুলো এন্ট্রি করলাম আমি। এই যে মার্কস এন্টার, মার্কস ফর স্টুডেন্ট হয়ে গেছে। এবার এই যে মার্কস এন্টার্ড আর অ্যাজ ফলোজ, যে মার্কসগুলো এন্টার করেছি তাদের মার্কসগুলো আমাকে ফর লুপ দিয়ে দেখাচ্ছে। এবার আমি কি বোকামিটা করেছি, ফর লুপের ভেতরে যখন স্ল্যাশ এন দিয়েছি ও প্রত্যেকটা নাম্বারকে সেকেন্ড পরের লাইনে পাঠিয়ে দিয়েছে। এটা যদি না দিতাম তাহলে আমি পর পর পেতাম, এটার জন্যই পরের লাইনে চলে গেল। আমি এটাকে আরেকবার চালালে পর পর পাবো। এই যে এটা পর নিচের লাইনে চলে গেছে, যে এরকম পর পর পেয়ে যেতাম। যাই হোক, আমরা এটা আরেকবার দেখিয়ে দেবো। এখন ব্যাপারটা দেখে নিই। আমি এগুলো এন্ট্রি করেছি 65, 75, 51, 98, 91। এই ফর লুপটা আমাকে দেখিয়ে দিল সেগুলো। এইবার ও কী করলো, এই সামের জায়গায় গেল, সামের জায়গায় অ্যাভারেজ বার করবে, এই যে ফ্লোট অ্যাভারেজ, তারপর অ্যাভারেজটা প্রিন্ট করবে। এই যে অ্যাভারেজ মার্কস এসছে 76.000, আর হায়েস্ট মার্কস বার করবে। তারপর হায়েস্টটা ধরে নিয়ে যে লজিক বললাম, হায়েস্ট কত আসবে এগুলোর মধ্যে, 98 চলে এসছে, হায়েস্ট 98। এই হয়ে গেল, প্রোগ্রাম শেষ। এবার আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিলাম। এবার যদি চালাই আমি দেখতে পাবো এগুলো পর পর আসবে। হ্যাঁ, আমি এবার 5টা দিয়ে দিলাম, পরপর ভরে দিচ্ছি আমি। ধরো 49, 86, 80, 55 আর 76।
5টা নাম্বার দিয়ে দিলাম। এই যে দেখো 5 নাম্বার পরপর 49, 86, 80, 55, 76। এই যে ট্যাব দিয়ে এলো, ট্যাব মানে একটু করে দূরে, সেইভাবে এখন স্ল্যাশ এনটা সরিয়ে দিয়েছি বলে নিচের লাইনে গেল না, এবং অ্যাভারেজ একটা দেখো ফ্লোটিং পয়েন্টে এলো 69.199997। হায়েস্ট মার্কস 86। আমি যদি বলতাম যে হায়েস্টের জায়গায় লোয়েস্টটাকে বার করতে চাই আমি, তাহলে কি করতে হতো, এইটাকে আমি এই ভেরিয়েবলটার নাম করে দিতাম ইন্ট, একসাথেই করে দেওয়া যাবে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ট এটাকে করতে পারতাম লোয়েস্ট ইজ ইকুয়াল টু, আবার একই রকম প্রথমেরটাকে লোয়েস্ট বলে রাখতাম, মার্কস 0 এটা করে রাখতাম। তারপরে এখানে এই যে ইফে যে কন্ডিশনটা আছে, লোয়েস্টের জন্য অপোজিট কন্ডিশন লাগাতে হতো আমাকে, এটাকে কপি করে আমি এখানে লাগাতে পারি। এন্টার দিলাম, লাগালাম। যদি মার্কস আই লেস দেন লোয়েস্ট হয়, মানে যেটা এখন মানে এক এক করে মার্কসগুলোকে দেখে যাবো, তো সেকেন্ডটা LOWEST লোয়েস্ট হয়ে যায়, তাহলে আমি বলবো লোয়েস্ট ইজ ইকুয়াল টু ওইটা, মানে ওর থেকে যদি ছোট হয়ে যায় সেটাকে লোয়েস্ট বলে দেবো। মানে এখানে গ্রেটার দেন ছিল, এখন লোয়েস্ট। এবার আমি লোয়েস্টটাকে প্রিন্ট করে দিচ্ছি, ধরো হায়েস্ট যেমন প্রিন্ট করেছি এরকম করে আবার একটা প্রিন্ট এফ দিয়ে লোয়েস্টটাকেও প্রিন্ট করে দিলাম, মানে একবার ফর লুপ ঘুরেই আমার হয়ে যাবে। LOWEST লোয়েস্ট মার্কস হয়ে যাবে এইখানে লোয়েস্ট। এটা ছোট হাতের বলেছি না, বড় হাত ছোট হাত কিন্তু আলাদা, বড় হাতে দিয়ে দিলে ভেরিয়েবল খুঁজে পাবে না, একই লিখতে হবে। ও আবার তো এটা করতে হবে, ঠিক আছে। 5টা নাম্বার 45, 56, 67, 78, 89। এবার দেখি, এই যে অ্যাভারেজ মার্কস 67, হাইয়েস্ট মার্কস 89, লোয়েস্ট মার্কস 45, একসাথে বেরিয়ে গেলো সবগুলো। তো আশা করি এই লজিকের জায়গাটা খানিকটা বোঝাতে পারলাম, যে এই ফর লুপের ভেতরেই আমি দুটো ইফ লাগিয়েছি। যদি মার্কসটা মানে হাইয়েস্ট ধরলাম, প্রথমেরটাই হাইয়েস্ট, প্রথমেরটাই লোয়েস্ট, তারপর বলছি যদি এখন যে মার্কসটা আছে মার্কস আই মানে প্রথমের মার্কসটা 1 থেকে শুরু করছি, মানে অ্যাকচুয়ালি সেকেন্ডটা 0তে হচ্ছে প্রথম ভ্যালুটা আছে, সেটাকে তো আমি হাইয়েস্ট ধরে নিয়েছি। এবার সেকেন্ডটাকে দেখছি, সেকেন্ডটার সাথে কম্পেয়ার করব, মানে এখানে আমি 45টাকে হাইয়েস্টে ভরেছি, 45টাই লোয়েস্ট করেছি। তারপরে ইফটাই কি চেক করছি, যে মার্কস আই মানে মার্কস 1, আই 1, তাহলে মার্কস ওয়ান মানে 56টাকে দেখছি যে আগে যে মার্কস আই যে ভ্যালুটা আছে, মানে মার্কস 1 আমার 56 আছে, 56 কি হাইয়েস্টের থেকে বড়? যেই দেখলাম হ্যাঁ হাইয়েস্টের থেকে বড়, তাহলে হাইয়েস্ট, কারণ হাইয়েস্টে তো 45 আছে, তাহলে তখন হাইয়েস্ট ইজ ইকুয়াল টু মার্কস আই 45 আছে, সরি 56 আছে, এখন তাহলে হাইয়েস্ট ইজ ইকুয়াল টু 56 হয়ে গেল। তারপরের লাইনে আবার ফরে ঘুরছে, এবার মার্কস আই এর ভ্যালু 2 হয়ে যাবে, এবার আই প্লাস প্লাস, তখন মার্কস 2 হয়ে গেল। তখন মার্কস 2তে কে আছে 67, আর হাইয়েস্টে কত আছে এখন 56। এবার বলবে যে 56টা কি মানে 67টা কি 56-এর থেকে বড়? ইয়েস, তাহলে তখন হাইয়েস্টে চলে এলো 67। এরমভাবে হতে হতে প্রতিবারই চেঞ্জ হয়ে 89টা ফাইনালি হাইয়েস্ট হয়ে যাবে, আর লোয়েস্টের ক্ষেত্রে উল্টো হবে, একবারও আর চেক হবে না। যেহেতু আমি একদম সাজিয়েই দিয়েছি ছোট থেকে বড়, সেই জন্য এগুলো হচ্ছে। কিন্তু হ্যাপাজার্ড দিতাম তাহলে কখনো ইফটা ট্রু হতো, কখনো ফলস হতো, এইসব হতো। তো এইগুলো নিজেরা এবার মানে আলাদা আলাদা ভ্যালু দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলেই পাবে। খুব সহজ প্রোগ্রাম, কোনো অসুবিধার কিছু নেই। এই যে প্রোগ্রামটা আমি খুলে রাখছি ওই জন্য একটু লাস্টে, যাতে একটা স্ক্রিনশট করে দরকার হলে প্রোগ্রামটা দেখে নিয়ে করতে পারো। এই যে বড় প্রোগ্রামটা, এটা আমি লাস্টে এটাতেই রেখে শেষ করছি। আর তাহলে কি হবে, আমি পরের স্লাইডে আর সামারিতে আর যাচ্ছি না, এগুলো আমরা তো এইগুলো পরের দিনের জন্য টপিকটা আমি বলে দিলাম। স্ট্রাকচার ইউনিয়নগুলো বলবো, আমরা স্টোরেজ ক্লাস দেখবো, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব অল্প জিনিস আছে কিন্তু সময় লাগবে, বুঝতে হবে। তো এইখানে আমি রেখে এটা শেষ করছি, যাতে এটাকে স্ক্রিনশট করে তোমরা কোডটা লিখতে পারো। এটা প্র্যাকটিস করলে আশা করছি এইখানে অনেকটা কঠিন কনসেপ্ট আমরা শিখে যাব, এর ব্যাপারটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। কোনো অসুবিধা কিছু থাকলে কমেন্টসে জানিও।